পরেও শরীর আগুনের মতো গরম ছিল। মনে হচ্ছিল শরীরের ভেতর যেন আগুন জ্বলছে। ওনাকে গোসল করানোর সময় মাথায় হাত দিতেই ওনার চুল সব খসে পড়ে যায়। কপাল মুছতে গেলে ভ্রুগুলো একইভাবে খুলে যায়। আমার আব্বুর ঠোঁটের চামড়া ওনার মৃত্যুর মাত্র 2 ঘন্টার মাঝে খসে পড়তে শুরু করে। এসব দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই। হুজুর বলেন খুব জলদি দাফন করতে হবে লাশ। এদিকে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর শুভাকাঙ্ক্ষী তেমন কেউ তখন এসে পৌঁছায়নি। কিন্তু লাশের এরকম অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেই লাশ দাফনের। এদিকে মাত্র 2 ঘন্টা কবর খোঁড়াও শেষ হয়নি, আর শেষ হয়নি জানাজার নামাজও। আবারও 3-4 জন অতিরিক্ত লোক লাগিয়ে কবর খোদার কাজের গতি বাড়ানো হয়। হুজুরের কথা মতো উপস্থিত ব্যক্তিবর্গদের সাথে আমরা জানাজার নামাজ আদায় করি। নামাজ শেষে আমার আব্বুর লাশ খাটিয়াতে ওঠানো হয়। এর মাঝে কয়েকজন আত্মীয় পরিজন চলে আসেন। অবশেষে আমরা আমার আব্বুর লাশ দাফন করার জন্য প্রস্তুতি নেই। আমি, চাচা, চাচাতো 2 ভাই আব্বুর খাটিয়ায় কাঁধ দেবার জন্য তুলতে গিয়ে দেখি আব্বুর লাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক যেমন ধোঁয়া রান্না বান্না বা অন্য যে কোনো কিছু বা সিগারেটের ধোঁয়াও যেরকম হয়, একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া, সেরকম একটা ধোঁয়ার কথা লিখেছেন সাবিত। আমি সেটাই যেভাবে লিখেছি আমি সেভাবে পড়ছি। আসলে যে সিগারেটের ধোঁয়া বের হয়, সিগারেটের বোটকা একটা গন্ধে চারপাশ যেন ভারী হয়ে ওঠে। লাশের কাফন খুলে যাওয়া আমরা সেটা দেখি এবং কেউ কল্পনাও করতে পারবে না। কাফন ভর্তি লাশের ভেতর থেকে কেমন যেন অনেক আবর্জনা বের হয়ে আসে। এভাবে কেউ কোন শত্রুতার জের ধরে, মানে আমি যেটা বলছি যে সাবিত যেভাবে বলছে, আমি লিসেনারদের সাথে এই কথাটা আসলে শেয়ার করতেই চাই যে সাবিত যেভাবে বলছে এটা একটু অস্বাভাবিক, কিন্তু এটা বিচারের ভার আমি আপনাদের উপরে দিলাম। আপনারাই এটা কমেন্ট করে জানাতে পারেন যে লাশের কাফন খুলে দেখি সেখানে কেউ কল্পনাও করতে পারবে না কাফন ভর্তি লাশের চারপাশে সিগারেটের ফিল্টারে ভরে গেছে। আমরা ভাবলাম কেউ হয়তো শত্রুতার জের ধরে এমন জঘন্য কাজ করেছে। হুজুরের সাথে মিলে আব্বুর লাশটাকে আমরা গোসল করতে যাই। আব্বুর হাত আর চেহারাও যেন খসে যাচ্ছিল। এবার গোসল করিয়ে দ্রুত লাশ খাটিয়ায় তুলে কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করা হয়। অনেকটা পথ হেঁটে যেতে যেতে প্রায় সন্ধে নেমে যায়। এদিকে এতক্ষণ কাঁধে লাশ বহন করার ফলে লাশের ভার যেন বেড়েই চলেছিল। আমার সাথে আমার খালাতো ভাই কাঁধ বদল করেন। সন্ধে নামতে এক আজব কাহিনী খেয়াল করলাম আমরা। লাশের গায়ে গোলাপ জল দেওয়া, আশেপাশে আকরবাতিও জ্বলছে, কিন্তু খাটিয়া চারপাশে কেমন যেন বাজে সিগারেটের গন্ধ। এদিকে গলে গলে লাশ থেকে টপ টপ করে রস বেরিয়ে যাচ্ছিল। আমার এক চাচাতো ভাই খাটিয়ার কাঁধ ছেড়ে বমি করে ফেলল। অন্য এক ভাই খাটিয়া ধরে দ্রুত লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়। দাফনের পর আমরা 10-15 মিনিট কবরের সামনেই বসেছিলাম। কুয়াশাময় সন্ধ্যায় যেন কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে মনে হচ্ছিল। সিগারেটের গন্ধে আমার মাথা যেন ঘুরছিল। হুজুরের ধাক্কাতে আমি যেন এই জগতে ফিরি। হুজুর আমাকে কিছু না বলেই সেখান থেকে তুলে নিয়ে আসেন। কামাল, তোমার আব্বুর জন্য আমরা সবাই দোয়া করি, কিন্তু পাপ কাউকে ছাড়ে না, সেটা কি তুমি জানো? আজকের এই ঘটনাগুলো কি তুমি স্বাভাবিক মনে করো? কিছু একটা আছে যা আমরা কেউ বুঝতে পারছি না। সাবধানে থেকো আর মা বোনদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। এরপর আমি হুজুরের সাথেই বাসায় ফিরি। বাসায় ফিরে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু আর আমার বোন কাঁদছেন। আমি ওনাদের কিছু না বলেই সিগারেটের প্যাকেট হাতে বারান্দায় চলে আসি। বারান্দায় বসে সিগারেট ধরিয়ে টান দিতেই আমার মাথা ঘুরে গেল। আমি কি খাচ্ছি? আমি আগে থেকে সিগারেট খাই এমন তো হয় না। সিগারেটটা ফেলে দিলাম, চলে এলাম ঘরে। ঘরে এসে আমি ধাক্কা খেলাম। দেখলাম আমার আব্বু আমার বিছানায় শুয়ে আছেন সিগারেট হাতে। আমাকে বলছেন, কিরে খাবি? নে খা। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে আসি, আমার আম্মুর ঘরে চলে যাই। আম্মু আর আমার বোনকে সেদিন আমি সবকিছু বলিনি, হতে পারে সেগুলো আমার মনের ভুল।